স্যার, তাহলে আরেকটু জানতে চাইবো যে অপারেশনের পর এই রোগীর সুস্থ হয়ে ওঠাটাও তো গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে এই ফিজিওথেরাপির ভূমিকা, এই অপারেশনের পর ফিজিওথেরাপির ভূমিকা এই পুনর্বাসন ক্ষেত্রে আসলে কতটা গুরুত্বপূর্ণ? এটা খুবই মেজর একটা রোল প্লে করে, কারণ আমরা খুব সুন্দর অপারেশন করলাম, সার্জারি সাকসেসফুল হলো, কিন্তু পেশেন্ট হাঁটতে পারছে না, তাহলে তো আসলে লাভ নেই। এখন পেশেন্টকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, তার স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ক্ষেত্রে এই পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপিটা খুবই ভাইটাল রোল প্লে করে। এক্ষেত্রে আমরা রোগী ভেদে তার মাসেল পাওয়ারগুলোকে আবার বিল্ড আপ করা, তার জয়েন্টের রেঞ্জ অফ মোশন যেটা আবার ফিরিয়ে নিয়ে আসা, এবং পেশেন্টকে গেইট ট্রেনিং বলি আমরা, তাকে স্বাভাবিকভাবে যে হাঁটার প্যাটার্ন সেটাকে ঠিক করা, এবং তার নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যে একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ যেগুলো করে, সিঁড়িতে ওঠানামা করা, তারপর নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে আবার তাকে আবার অভ্যস্ত করে তোলা, সেই টোটাল কাজটাকেই আমরা পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনে করে থাকি। এবং সেটা যদি প্রপারলি করা যায়, তো মেজরিটি পেশেন্ট আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। স্যার, অনেক দর্শকই জানতে চান যে হাঁটু ব্যথা কমাতে বাসায় বসে তারা সহজভাবে কি ব্যায়াম আসলে করতে পারে, এমন কোনো ব্যায়াম আসলে আছে কিনা যেটাতে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া বা চিকিৎসকের কাছে যাওয়া ছাড়াই বাসায় বসে আসলে করতে পারে? হ্যাঁ, অবশ্যই আমরা করতে এটা উৎসাহিত করি যে আসলে এক্সারসাইজ তো খুব গুরুত্বপূর্ণ, এবং মাংসপেশি যে লিগামেন্ট এবং যে হাড়ের যে বোনসের যে হেলথ, এটা সুস্থ রাখার জন্য এক্সারসাইজের বিকল্প নেই। এক্সারসাইজের মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশনগুলো ভালো থাকে, নিউট্রিশন পৌঁছে। তো এক্ষেত্রে আমরা আসলে ক্ষেত্র বিশেষে এক্সারসাইজের ভিন্নতা থাকে। আমরা ইন জেনারেলি যদি বলি, একটা সুস্থ স্বাভাবিক মানুষ যেটা হাঁটু ব্যথা প্রিভেনশনে আমরা এই এক্সারসাইজটা করতে বলি, সেটা হলো কোয়াড্রিসেপস স্ট্রেনথেনিং এক্সারসাইজ আমরা বলি, যেটা যেমন একজন পা ঝুলিয়ে বসবে, বসে পাটা টান টান করে সোজা করবে, করে 10 সেকেন্ড ধরে রেখে দেন রিল্যাক্স ছেড়ে দিল। এই যে গ্র্যাভিটির এগেনস্টে সে 10 সেকেন্ড ধরে রাখলো, এইটা তার মাসেল পাওয়ার বাড়াতে সাহায্য করবে। এটা 10 থেকে 15টা রিপিটেশন দিনে 2 থেকে 3 বার করতে পারে। একটা সুস্থ স্বাভাবিক মানুষও করতে পারে, এবং তার অল্প অল্প ব্যথা এই ধরনের রোগীরাও করতে পারে। এবং এটার সাথে সাথে আমরা বলি যে গ্র্যাজুয়ালি তার মাসেল পাওয়ারটা বাড়ানোর জন্য এক ধরনের ওয়েট ক্যারি করা, যে ওয়েট স্যান্ডব্যাগ হতে পারে বা ওজন দিয়ে এই সেম এক্সারসাইজটাই সে রিপিটেডলি করবে। এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে, বা একটু সামান্য ব্যথা তারা করতে পারে, সাথে একটু হালকা গরম শ্যাক ইউজ করতে পারে। কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও সমস্যাটা যাচ্ছে না, তখন অবশ্যই চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে এবং তার পরামর্শ নিয়ে তার জন্য হয়তো আলাদা ভিন্ন এক্সারসাইজ বা ভিন্ন ট্রিটমেন্ট থাকতে পারে। স্যার, আলোচনার একটা পর্যায়ে আপনি বলছিলেন যে ওজন যদি বেড়ে যায় সেক্ষেত্রে হাঁটুর ব্যথা সমস্যা আসলে বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা ওজন কমানোর পরামর্শ দিয়ে থাকেন। তো স্যার, এই ক্ষেত্রে এটা যদি সত্যি হয়ে থাকে যে আমরা আসলে ওজন কমিয়ে রাখবো, এই ওজন কমিয়ে রাখা বা ওজন যেন না বাড়ে বা হাঁটু যেন সুস্থ রাখতে পারি, এজন্য জীবনযাপনে আসলে কি ধরনের পরিবর্তন আনা উচিত? ধন্যবাদ। আসলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বলে থাকি আমরা, যে তার জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন আনা দরকার। যেমন এখন বর্তমান সময়ে আমরা আসলে দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেকে আবার সিডেন্টারি লাইফ লিড করি। সিডেন্টারি বলতে দেখেন তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। তো যে কারণে আমাদের কিন্তু ওবেসিটিটা গ্রো করছে বা বেড়ে যাচ্ছে। এবং আমাদের খাদ্য অভ্যাস, দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এই জীবনযাত্রা প্রণালীর সাথে খাদ্য অভ্যাসটা। যখন আমরা যে খাদ্য খাবার খাচ্ছি, এটা বেশিরভাগই আমরা খাচ্ছি যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন খাবার যেটার মধ্যে নিউট্রিশনাল ভ্যালু অত নেই, কিন্তু আমাদের মুখরোচক খাবার, এবং যেটার ফলে আমাদের একদিকে খাবার খাচ্ছি এগুলোর সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বা হাঁটাচলা নেই, এক্সারসাইজ নেই, যার ফলে ওজনগুলো খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিসই পরিবর্তন আনতে হবে, যে হাঁটাচলা নাই তাকে হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং খাবারের মধ্যে যে আমরা খাবারগুলোর কথা বললাম, তৈলাক্ত খাবার বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা এই খাবারগুলোকে অ্যাভয়েড করা, সাথে কিছু নিউট্রিশনাল ভ্যালু অ্যাড করা এই ধরনের খাবারগুলো খাদ্য তালিকায় রাখা। যেমন আমরা বলি ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, যেমন ছোটো মাছ কাটা সহ খাবেন, ডিমের সাদা অংশ, হলুদ ফলমূল, শাকসবজি, নাট, এগুলো আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অন্যতম সোর্স। এবং সাথে সূর্যের আলোর উপস্থিতিতে বসা। আমরা বর্তমান যে নগরায়নের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেশিরভাগই সূর্যের আলোর অনুপস্থিতিতে থাকি, যার ফলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির যে তারতম্য আমাদের শরীরে হচ্ছে, যে ভিটামিন ডিটা অ্যাবজর্ব হচ্ছে না শরীরে, কম থাকছে, যার ফলে আমাদের ক্যালসিয়ামটা অ্যাবজর্ব না হয়ে এটা আমাদের স্টুল বা ইউরিনের মাধ্যমে পাস করে যাচ্ছে। তো
তো এক্ষেত্রে আমরা বলি যে সপ্তাহে অন্তত 3 দিন আমরা সূর্যের আলোর উপস্থিতিতে আধা ঘন্টা যদি থাকি, এবং সেটা নতুন গবেষণায় বলছে সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে যে কোনো আধা ঘন্টা। তো এই টাইমটায় যদি আমরা রোদে একটু থাকি, তাহলে সানলাইটের মাধ্যমে আমাদের ক্যালসিয়াম মানে ভিটামিন ডিটা অ্যাবজর্ব হবে এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়বে। তো এই কয়েকটা জিনিস যদি মেনে চলা যায়, তাহলে অনেকাংশে ওজনও যেমন কমবে, তার হাঁটু বা তার নি জয়েন্টের পেইনটাও কম থাকবে। স্যার, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম বিদায় নেবার আগে শেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো যে হাঁটু ব্যথা প্রতিরোধে সাধারণ মানুষের জন্য আপনার বিশেষ পরামর্শ কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটু ব্যথা নেই এরকম সিনিয়র সিটিজেনের সংখ্যা খুব কম, যেটা আপনি শুরুতে বলেছেন। তো এই সিনিয়র ব্যক্তিগুলো যেমন নামাজে অনেক সময় চেয়ারে বসে নামাজ পড়ে, বা অনেকে মনে করেন যে সিঁড়িতে ওঠানামা করতে পারে না, কিন্তু একটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে, যেটা যে হাঁটু ব্যথা হলে হয়তো আর সে নিচে বসতে পারবে না। এই জায়গাটায় আমরা একটু কারেকশন করে দিতে চাই। আমরা বলি যে একটা সাময়িক সময়ের জন্য যে তার তীব্র ব্যথা আছে, এবং ব্যথা চলাকালীন বা ব্যথা থাকাকালীন বা চিকিৎসা চলাকালীন সে হয়তো নিচে বসবে না, বা নামাজের মতো বসবে না, বা টয়লেটে হাই কমোড ইউজ করবে। যখন তার ব্যথাটা সাবসাইড করবে বা সুস্থ হয়ে যাবে, সে কিন্তু আবার স্বাভাবিক জীবনে মতো করে সব কিছুই করবে। অন্যথায় আমরা একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি নিচে না বসি, বেন্ডিং না করি, তাহলে জয়েন্টের চারিদিকে যে মাংসপেশি লিগামেন্টগুলো হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, একটা সময় চাইলেও আমরা নিচে বসতে পারি না, তখন তার একটা ডিসএবিলিটি গ্রো করে। তো এই জায়গাটায় সচেতন হব, এবং অবশ্যই যে কোনো ব্যথাকে অবহেলা নয়। আমরা বলি যে ব্যথা নিয়ে যদি কয়েকদিনের সাফারিংস থাকে, দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেব। স্যার, হাঁটু ব্যথা নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন, এবং অবশ্যই তারা হাঁটু ব্যথা সম্পর্কে আরও বেশি সচেতন হবেন। আপনাকে ধন্যবাদ।